নমস্কার বন্ধুরা, আমি অরূপ আর আপনারা দেখছেন আমার আজকের এই অনুষ্ঠান, আজকের এই চ্যানেল থেকে। তো আজকে আমি এই অনুষ্ঠানে একটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি টপিক আলোচনা করব, যেটা আমাদের বর্তমান শুভেন্দু অধিকারী বলেছে। তো সেই মুখ্যমন্ত্রী অধিকারী শুভেন্দু অধিকারী কি কথা বলেছিল এবং সেই একটি ভিডিও ক্লিপ, একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় জিওপলিটিক্যাল দিক দিয়ে বা পশ্চিমবঙ্গের অবস্থান ভারতবর্ষের মধ্যে কতটা গুরুত্ব ছিল বিজেপি সরকার আসার জন্য, এবং বিজেপি সরকার এখানে জেতার ফলে কি কি হচ্ছে, মানে না হলে কি হতো। এই বিষয় নিয়ে কিন্তু একটি সংবাদ মাধ্যমে না, একটি অনুষ্ঠানে কিন্তু একটি কথা বলেছিল। তো সেই অনুষ্ঠানে কি কথা বলেছিল শুভেন্দু অধিকারী, তো মুখ্যমন্ত্রী, তো সেই বিষয় নিয়ে আমি আমার এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি কি কি ছিল সেটা আমি একটু এক ঝলক তোমাদেরকে সবাইকে শুনিয়ে দিচ্ছি। তারপর আমি এটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করব যে কেন এই কথা বলেছিল এবং এই কথা বলার পিছনে কতটুকু যুক্তিযুক্ত আছে। আদৌ কি এর পিছনে কোনো যুক্তিযুক্ত ছিল বা আছে, নাকি এর কোনো সত্যতা নেই বা কোনো কিছু না, এমনি হয়তো শুধু ও রাজনৈতিক স্বার্থেই এই কথা বলেছে। সেটা আমরা বিস্তারিত আলোচনা করলে এবং স্টেপ বাই স্টেপ সেটা আমরা বুঝতে পারবো। তো অবশ্যই একটু ভিডিওটা স্ক্রিনে লক্ষ্য রাখবে, আমি আমার পাশে ভিডিওটি চালু করছি, অবশ্যই একটু শুনবে এখানে কি বলছে। আমরা একটু মুখ্যমন্ত্রীর এই কথাটি শুনে নিচ্ছি, তারপরে এটা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আলোচনা করতে থাকবো। ঠিক আছে। डेमोग्राफी हैज बीन चेंज। हमारी सीमा असुरक्षित। भारत सरकार पहले राजनाथ सिंह जी, उसका बाद अमित शाह जी बार बार लेटर दे रहा है, भाई बॉर्डर के लिए जमीन तो दे दो। এখানে যে কথাটা বললো, যে ডেমোগ্রাফি, ভারতবর্ষের যে ডেমোগ্রাফি আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। ঠিক আছে, এটা কি সত্যি কি তাই হচ্ছিল? যে এখানে বলল যে যখন মুখ্যমন্ত্রী এমন ভাবে বলছে যে সেই তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিল তা থাকাকালীন, তখন সেখানে কিন্তু অমিত সাহা, হ্যাঁ, তারপর হচ্ছে রাজনাথ সিং, তারা কিন্তু অনেকবার লেটার দিয়েছে মুখ্যমন্ত্রীকে যে জমি দেওয়ার জন্য, যে আম, এই কাঁটাতারের বেড়ার জন্য এখন যে জমি দিচ্ছে, তো সেটা কিন্তু আগে দেওয়ার জন্য বলেছিল। তো তারপরেও কিন্তু সেটা সেই কথা শুনেনি। তো সেই জন্য কিন্তু এই কথা বলছে। कोई पार्टी का मामला नहीं है, देश का मामला है, देश सबका है। नो 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 नो, वोट बैंक, तुष्टीकरण, देश तो बर्बाद करो और पश्चिम बंगाल को ग्रेटर बांग्लादेश बना दो। मेरा घर का आदमी बिपिन अधिकारी जी लेट। সত্যি কি গ্রেটার বাংলাদেশ বানানোর একটা পরিকল্পনা কি ছিল আদৌ, নাকি গ্রেটার বাংলাদেশে বা অন্যান্য ডিপ স্টেট বা এই সমস্ত কিছুর সাথে জড়িত ছিল, বা ইনডাইরেক্টলি, অফিসিয়ালি তো কেউ এই সমস্ত কথা বলে না। তো এমন কি কোনো কিছু হচ্ছিল কি, আদৌ কি এটার বাস্তবতা আছে? এই কথাটা আমি বিস্তারিত আলোচনা করব ভিডিওটিতে। स्वतंत्रता संग्रामी 8 साल ब्रिटिश का जेल में था। हम लोग पेट्रियोटिक फैमिली से आता है, भाई देश बर्बाद हो जाएगा, बंगाल खत्म हो रहा है, इसको सपोर्ट करना, ममता बनर्जी को सपोर्ट करना और मोहम्मद अली जिन्ना का सपना पूरा करना, ये दो एक ही बात ही था। আচ্ছা, তাহলে মোহাম্মদ আলী জিন্নাহর যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটাকে পূরণ করা তার জন্য নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এটা এমন ছিল যেটা হয়তো মানে আলী জিন্নাহর যে স্বপ্ন ছিল পশ্চিম বাংলা বা এটা পূর্ব পাকিস্তান হয়ে যাবে, যেটা পাকিস্তান বাংলাদেশ যেটা আছে পূর্ব পাকিস্তান, সেই বাংলাদেশ একটা পাকিস্তানের অংশ হয়ে যাবে, সেটাই। তো সে যাই হোক, এখানে কথা বলেছে রাজনৈতিক নেতৃত্ব নেতা হিসেবে। তো ইনি তো একটা বিরোধী দল হিসেবে মানে আগে ছিল, তখনও কিন্তু একই কথা বলে যাচ্ছিল, কিন্তু এখন ক্ষমতায় আসার পরেও কিন্তু সেই একই কথা বলছে একজন রাজনৈতিক নেতা থেকে। কিন্তু একটা কথা কি, নেতৃত্ব মানে নেতা হওয়া ঠিক আছে, দেশের স্বার্থে মানে জনগণের জন্য কাজ করো, এক একজনের এক এক রকম, এক এক পার্টির এক এক রকম চিন্তা ভাবনা থাকে, সে সেইভাবে কাজ করে। কিন্তু তাই বলে দেশের স্বার্থে রাজনীতি করাটা কি ঠিক হবে? কোনোদিনই ঠিক না এটা। দেশ দেশ হলো সবার আগে। আমার যদি দেশই যদি ঠিক না থাকে, তাহলে আমি রাজনীতি কার সাথে করব?
আছে। আমি আমার আজকের এই ভিডিওতে এটাই আমি বিশ্লেষণ করব যে কেন এই কথা বললো, এবং তার পরবর্তীতে আমরা কিন্তু কয়েকটা ঘটনা আর কি, যেই ঘটনাগুলো না মিলালেই না হচ্ছে। তো আমি যে ঘটনাটা সবার প্রথম যেটা এসে করছি, এইখানে দেখুন, এই যে এই সেই ব্যক্তি, তার কথা মনে পড়ছে কি, একজন জুলাই যোদ্ধা হিসেবে দাবি করছিল, ঠিক আছে। এই সেই বাংলাদেশের ব্যক্তি, যে কিনা যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছিল এবং তার পরবর্তীতে যখন ক্ষমতা থেকে সরে যাচ্ছিল না, ঠিক আছে, রেজিগনেশন দিচ্ছিল না মুখ্যমন্ত্রিত্ব থেকে, তখন সেই সময় কিন্তু একটি ভিডিও কিন্তু বাংলাদেশ থেকে তো অনেকগুলোই ভিডিও এসেছে, অনেকে অনেক কথা বলেছে, কিন্তু এই সেই ব্যক্তি তিনিও কিন্তু একটি কথা বলেছিল তখন, যে পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার জন্য এই কথা কিন্তু বলেছিল, আমরা হবে না, হ্যাঁ ডাক দেন, এবং মানে যে বাংলাদেশে 17 কোটি মানুষ আছে, তারা নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, এমন ভাবে একটি কথা কিন্তু ভিডিও তিনি তখন একটি বার্তা দিয়েছিল। আমরা কিন্তু সেটা ভুলবো না, সেটা মনে থাকবে আমার, হ্যাঁ, যতদিন পর্যন্ত আছে, তার কারণ ভিডিওটা আমার কাছে আছে, আমি এখানে করলাম না। সে যাই হোক, তিনি কিন্তু তখন একটা উস্কানিমূলক কিন্তু মন্তব্য করেছিল, এবং সেটা কিন্তু সম্পূর্ণই মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে করেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থেকে বলেছিল। তো এই যে এখানে যে জুলাই যোদ্ধা বলে এনে হঠাৎ করে ওনার কেন এত ইসে হয়ে গেল, যে এই পশ্চিমবঙ্গ মানে ভারতের পশ্চিমবঙ্গের নিয়ে এত ইয়ে হয়ে গেল, তার কারণটা হয়ে গিয়েছিল হলো এই যে একটা মানে ম্যাপ, ঠিক আছে। এই যে এখানে যে দেখতে পাচ্ছেন, যে মানচিত্রটা এখানে আছে, যে পশ্চিমবঙ্গ বিজেপি ক্ষমতায় আসলো, এবং বাংলাদেশের যে বর্ডার, সেই বর্ডারে মানে স্থলভাগ দিয়ে যে সমস্ত যতটুকু বর্ডার আছে আর কি ভারতের সাথে জড়িত, তার সব দিক দিয়ে কিন্তু ঘিরে গিয়েছে হলো বিজেপি সরকার এসে গিয়েছে। আচ্ছা, আগে আসাম, মেঘালয়, ত্রিপুরা এদিকে যখন ছিল, তখন কিন্তু বেশি বেশি একটা জায়গা ইয়ে ছিল না, কিন্তু পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশের সাথে কিন্তু সব থেকে বেশি বর্ডারটা শেয়ার করে। আর এই বাংলাদেশের এই মানে যে পশ্চিমবঙ্গ বা ভারত বাংলাদেশের যে বর্ডার, যে সীমান্ত যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোতে কিন্তু সেই সময় কারা জিতেছিল, তখন কিন্তু এটা আমাদের ভুললে হবে না, সেই সময় কিন্তু জিতেছিল বাংলাদেশের এই জামাতপন্থী, ঠিক আছে। আশা করি জামাতপন্থী নিয়ে আর কোনো কিছু ডিটেলসে আর কিছু বলতে হবে না, এটা আমরা অনেকেই জানি। তো সেই জামাতপন্থী জিতা মানেই হচ্ছে ভারতের জন্য কিন্তু একটি সিকিউরিটি এক প্রকার থ্রেট হয়ে যাচ্ছিল। আর এইখানে যখন এইদিকে যখন বিজেপি জিতে গেল পশ্চিমবঙ্গে, তখন তাদের যে একটা প্ল্যান বা কি প্ল্যান ছিল তা জানি না, ওদের কি গ্রেটার বাংলাদেশ করার কি কোনো ধরনের প্ল্যান ছিল কিনা তা আমাদের জানা নেই, কিন্তু কেন এই এই জায়গায় বিজেপি যখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরেই কিন্তু তাদের একদম সবারই মাথা গরম হয়ে গিয়েছিল, তারা কখনো কেউই ভাবতে পারেনি। এমনকি এমনও কিছু কিছু ঘটনা যে সেই সময় উঠেছিল, সেটা কিন্তু আমেরিকা পর্যন্ত, শুধু সেই আমেরিকা থেকে এই আমাদের এই ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গ জেতার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্প ফোন করে বলছিল যে অভিনন্দন জানিয়েছে, হ্যাঁ। পশ্চিমবঙ্গ জিতে, আরো তো ভারতবর্ষে তো অনেকগুলো রাজ্যই বিজেপি জিতেছে, তারপরেও তো কখনোই তো ডোনাল্ড ট্রাম্প বিশেষ করে ফোন করে তো কখনোই সংবর্ধনা দেয় না, আর পশ্চিমবঙ্গ জেতার পরে কেন সংবর্ধনা দিচ্ছে। এবং যখন পশ্চিমবঙ্গ যখন এসে হয়েছে জিতেছে, তার কিছুদিন পর, বিজেপি জিতার কিছুদিন পর কিন্তু আমেরিকারই কোনো একজন বড় অধিকারী এসেছিল পশ্চিমবঙ্গে, এবং কার সাথে কি কথা হয়েছে সেগুলো আর আমি এখানে বললাম না, আমরা অনেকেই জানি এই বিষয়গুলো। তো এখানে কি কোনো ডিপ স্টেট আমরা যে বলি, বা তাদের কি কিছু চিন্তা ভাবনা ছিল কিনা, সেটা কিন্তু মানে কার এত হাতে আঘাত লাগলো, কার হাতে আঘাত লাগলো, সেটা কিন্তু একটু समझने के लिए इशारा ही काफी है, ঠিক আছে। তো সে যাই হোক, তো এই জায়গাটায় আমরা কিন্তু এই জায়গাটা সম্পূর্ণটা এই জায়গায় বুঝতে পারলাম, হ্যাঁ। তো
সেটা গেল। তার পরবর্তীতে আরেকটা যে বিষয় ছিল হলো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারতের যে সব থেকে দুর্বলতম জায়গা হচ্ছে ভারতের এই চিকেন নেক্স। কেন? তার কারণ হচ্ছে এই মানে পশ্চিমবঙ্গ ভারতের মানে বিজেপির জেতার এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে এই পশ্চিমবঙ্গ জিতলে মানে জেতা মানেই হচ্ছে যে বাইরের দেশ থেকে মানে যে সমস্ত এই যে চিকেন নেক্সট যে এসছে সেটাকে অনেকটা সেভ করে রাখা, ঠিক আছে, সেভ করে রাখা। আর এমন একটা উত্তাল পরিস্থিতি হয়েছিল বাংলাদেশে, ভারত বাংলাদেশে মানে একটি সম্পর্ক কিন্তু খুব দিনের দিন কিন্তু খারাপ হতে চাচ্ছিল যখন জামাত বা বাংলাদেশে যখন অন্তর্বর্তী সরকার এসেছিল। সেই সময় কিন্তু আমরা জানি যে ভারতবর্ষের সাথে অনেক ধরনের দ্বন্দ্ব বা দ্বিপাক্ষিক কিন্তু অনেক কিছুই গন্ডগোল হয়ে গিয়েছিল সম্পর্কের মধ্যে, ঠিক আছে। তো সেই সময়ে ওই মুভমেন্টে এবং অনেকেই কিন্তু তখনও কিন্তু অনেকে বলেছিল যে চিকেন নেক্সটটা কেটে দিলে, আর চিকেন নেক্সটটা যদি ওরা কেটে দিবে, হ্যাঁ, চিকেন নেক কেটে দিয়ে এবং সেভেন সিস্টার ওরা সম্পূর্ণ দখল করে নিবে। তো এটা কিন্তু একটা তখনকার কিন্তু বাংলাদেশের থেকে কিন্তু খুব প্রচলিত একটি কথা হয়ে গেছিল, সেভেন সিস্টার আর চিকেন নেক্স, এমন একটা পরিস্থিতি ছিল, ঠিক আছে, কিছুদিন আগে। তো ভারতের যে বিজেপি যারা ক্ষমতায় আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা যে টিম আছে, ওই এনএসএ, অজিত দোভাল, রো বা এই যে আমাদের পশ্চিমবঙ্গে যখন ইলেকশন হলো, ইলেকশনের আগে কয়েকবার কিন্তু এনএসএ অজিত দোভাল এসেছে। এনএসএ অজিত দোভাল কিন্তু সব জায়গায় সব সময় যায় না, যখন যেই জায়গায় যেতে হয় খুব বিশেষ দরকার হলে তবেই সেই জায়গায় কিন্তু উনি যায়, এবং সেই জায়গায় যাওয়া মানেই হচ্ছে ওই জায়গায় কোনো না কোনো কিছু একটা ভূমিকম্পর মতন একটা কোনো কিছু একটা হবে। সেটা মানে কি ভূমিকম্প হবে সেটা কিন্তু সমঝনে কে লিয়ে ইশারা কাফি। ওই আমাদের এনএসএ অজিত দোভাল নিয়ে আমাদের আলাদা করে কিছু বলার নেই। তো এখানে এসেছিল, কি এত ইম্পর্টেন্ট কাজ ছিল, হ্যাঁ, তো উনি এখানে এসেছিল। এই যে পশ্চিমবঙ্গে যে ইলেকশনটা হয়েছে সেখানে কি শুধু কি ভারতবর্ষের যে ইয়েরা আছে, বিজেপি আছে, তারাই কি শুধু শুধু মানে এখানে এই ফিল্ডে কাজ করেছে, ফিল্ড ওয়ার্ক করেছে, তাতেই কি বিজেপির ভোটটা বেড়েছে? না, এই জায়গায় কিন্তু শুধু তা না, এখানে কিন্তু মানে স্বয়ংসেবক আরএসএস, হ্যাঁ, তার কিন্তু আরএসএস এর কিন্তু এখানে কিন্তু পশ্চিমবঙ্গে সব থেকে বড় একটা ভূমিকা ছিল, ঠিক আছে, আরএসএস এর ভূমিকা ছিল। তার পাশাপাশি আমি যদি বলি, যদি ভুল না হয়, হয়তো ভারতের র যে আছে, ঠিক আছে, তারও হয়তো বা কোনো না কোনো দিক দিয়ে হয়তো ইনভলভ ছিল, সমাজের মাধ্যমে কিভাবে কি করতে হবে না, সমাজের মধ্যে কিভাবে কোন জিনিসটা ছড়াতে হবে, সমস্ত কোনো কিছু ইন্টেলিজেন্ট কোনো কিছু কাজ ছিল। নয়তো ওএনএসএ অজিত দোভাল এত বারবার করে এখানে কেন এসেছিল? কিছু না কিছু তো হয়েছে। সে যাই হোক, এগুলো তো আভ্যন্তরীণ বিষয়, সেই বিষয়টা বড় বিষয় না। তারপরেও কিছু এই সময়টার মধ্যে এটা বলাটা অত্যন্ত বড় বিষয় হয়েছে, যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়টা যখন উল্লেখ করেছে, তখন এই প্রসঙ্গগুলো কিন্তু বলাটা দরকার ছিল, ঠিক আছে। তো এই সেভেন সিস্টার যে প্রসঙ্গটা ছিল, সেই সেভেন সিস্টারকে রক্ষা করার জন্য অবশ্যই বিজেপির কিন্তু এই জায়গায় ক্ষমতায় আসার দরকার ছিল, নয়তো কি হয়ে যেত, নয়তো কিন্তু যে এই যে ভারতের যে সমস্ত অবৈধ অনুপ্রবেশ করেছিল, আমরা কিন্তু দেখেছি বিজেপি ক্ষমতা আসার পর অনেকেই কিন্তু তারা কিন্তু এই পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গিয়েছে, ঠিক আছে, পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গিয়েছে, এবং তারা কিন্তু বলছিল যে আমরা কিন্তু অনুপ্রবেশ করে এসেছি এবং এখানে এসেছি কাজের জন্য এসেছি, বাংলাদেশে কাজ ছিল না, তাই তারা এখানে কাজ করতো এবং তারপর টাকা বাংলাদেশে পাঠাতো। তারা কিন্তু বৈধভাবে আসেনি, একদম টোটালটাই হচ্ছে অবৈধভাবে এসেছিল, ঠিক আছে। তো অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল, সেই সময় তাদেরকে কিন্তু শুভেন্দু অধিকারী বলল যখন ক্ষমতায় আসলো যে আপনারা যারা যারা এসেছো তাদেরকে আমরা ছাড় দিয়ে দিচ্ছি, তোমরা চলে যাও। তো তারপরে যখন তারা চলে যাচ্ছিল, তো সেই যে আমরা কিন্তু তখন কিন্তু অনেক ঘটনা তখন কিন্তু দেখলাম, তারা নিজের মুখে স্বীকার করছে যে আমরা এসেছিলাম, কিন্তু তারপর যখন ওরা যেতে নিচ্ছে তাদেরকে আবার অস্বীকার করছে, যে বাংলাদেশ নিতে অস্বীকার করছে যে না,
আমরা নিব না, এটা আমাদের লোক না, এটা তো ভারতেরই লোক, ঠিক আছে, ভারতের মুসলমান, এমন কথা বলেছিল সেই সময়। কিন্তু তার পরবর্তীতে দেখা গেল যারা যারা ওই জায়গায় যাওয়ার জন্য রেডি ছিল, ওরা নিজেরাই বলছে যে আমরা বাংলাদেশের, আমাদের ওই জায়গায় বাড়ি, আমাদের মানে টিন সার্টিফিকেটও আছে কারো কারো কাছে, কারো কারো কাছে এমনও আছে যে মেম্বারের নাম বলে দিচ্ছে, তার বাবার নাম বলে দিচ্ছে, গ্রামের নাম বলে দিচ্ছে, সবকিছুই, এবং ওরা কয় মাস আগে এসেছিল, ঠিক আছে, এগুলো সবকিছুই বলে দিচ্ছিল। কিন্তু তার পরবর্তীতে আস্তে আস্তে এখন এই বিষয়গুলো ধামাচাপা হয়ে যাচ্ছে, এখন কিন্তু সংবাদ মাধ্যমে আসছে না সেই ব্যক্তিরা কি হয়েছে, এটা কিন্তু এখনো কোনো কিছু জানা নেই আমাদের, কিন্তু এটা কিন্তু সংবাদ মাধ্যম বা কোনো কিছুতেই কিন্তু এটা ডিটেলস আর আসছে না, হয়তো তারা চলেও গেছে, আছে, সেই বিষয় আলাদা বিষয়। কিন্তু এখন এই জায়গায় আমি কেন বললাম এই চিকেন নেক্সে মানে এই অনুপ্রবেশটা থাকলে ভারতের কেন এই মানে ভারতের ডেমোগ্রাফি, যে মুখ্যমন্ত্রী মমতা মানে শুভেন্দু অধিকারী বলল ডেমোগ্রাফি চেঞ্জ, হ্যাঁ ওই মানুষগুলো যখন এসেছিল তো ভারতবর্ষে কিন্তু ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছিল, সেটা কিন্তু বাস্তব মানে বাস্তব সত্য। এবং অনেক অনেক মানে বস্তি এমন হয়েছিল সেখানে শুধু বাংলাদেশের লোকেই ছিল, ঠিক আছে, বাংলাদেশের লোকই ছিল সেখানে, কিন্তু ভারতের লোক হয়তো শতে হয়তো 10-12 জন ছিল ওই বস্তিতে, কিন্তু তার বেশিরভাগই ছিল বাংলাদেশি, ঠিক আছে। যখন এই অনুপ্রবেশের যাদেরকে বলেছিল চলে যেতে, তখন কিন্তু আমরা দেখেছি বস্তিকে বস্তি খালি হয়ে গিয়েছে, ঠিক আছে, হয়েছিল তো, হয়েছিল। তো এই যে তখন মুখ্যমন্ত্রী যে বলল যে ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছিল, এই যে এটা থেকে এই যে এখানে কিন্তু প্রমাণ কিন্তু তা হয়েছে। তাহলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছে তা সম্পূর্ণই হলো, যদি আমরা বিচার করি তাহলে একদিক থেকে এটা সম্পূর্ণ সত্যি কথাই বলেছিল। আমার মানে যতটুকু আমি এখন এই ভিডিওর মাধ্যমে বা আমি যে যতটুকু তথ্য তুলে ধরলাম সেখানে এতটুকুই বোঝা যাচ্ছে। তারপরেও আরো কয়েকটা জিনিস আমরা যদি দেখি, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা গেম চেঞ্জ করারও চেষ্টা করেছিল। কেমন, যে আমাদের পশ্চিমবঙ্গ যে আছে, পশ্চিমবঙ্গ নামটাকে, পশ্চিমবঙ্গের যে ইতিহাস ছিল বা পশ্চিমবঙ্গ নামটাকে কিন্তু ইতিহাসটাকে তো এক প্রকার মুছেই দিচ্ছিল, ঠিক আছে। তারপরে হচ্ছে যে পশ্চিমবঙ্গের নাম যেটা আছে সেই পশ্চিমবঙ্গের নামটাকে কেটে শুধু বাংলা করে দিচ্ছিল, ঠিক আছে। অনেক কিন্তু টিএমসি নেতারা কিন্তু জয় বাংলা এখনো স্লোগান দেয়, এখনো দেয়, হ্যাঁ বিজেপি ক্ষমতায় এসেছে, নিজেরা ক্ষমতা নেই, তারপরেও কিন্তু এখনো স্লোগান দেয় মাঝে মধ্যে। তো এই যে জয় বাংলা যে স্লোগানটা দেয়, এই জয় বাংলাটা কোথা থেকে ছিল, এই স্লোগানের ইয়েটা কোথায় ছিল, বাংলাদেশে। তারপরে এই যে সবুজ সাথী, যে আরো কি কি জানি কয়েকটা খেলা হবে, এমন আরো কয়েকটা শব্দ ছিল, সেগুলো কিন্তু বাংলাদেশ থেকেই এই শব্দগুলো এসেছিল নাকি, এমন হচ্ছিল। তো এই মানে আস্তে আস্তে করে কি মানুষকে কি অভ্যাস করাতে চাচ্ছিল বাংলাদেশের স্লোগান, বাংলাদেশ থেকে সবকিছু আস্তে আস্তে করে ইয়ে করে গ্রেটার বাংলাদেশ করার কি একটা আস্তে আস্তে কি ধাপ ধাপ কি চলছিল কিনা, সেটা আপনারাই বলবেন। তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলল, তো সেটা তো সবাই শুনলে, তো এই ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছিল, সীমানার জায়গা দিচ্ছে না, তো তারপরেও কিন্তু শুভেন্দু অধিকারী এসে কিন্তু সেই জায়গা দিয়ে দিল, যতটুকু বর্ডারের জায়গা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু দিয়ে দিয়েছে, যতটুকু টাইমের মধ্যে, আরো যতটুকু কিছু বাকি থাকলে সেটাও দিয়ে দিবে। তাহলে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছিল আমার হিসাব থেকে তো তাই মনে হচ্ছে, কিন্তু আপনাদের হিসাবে আমি যে ভিডিওটি বললাম, এই যুক্তিগুলো পয়েন্টগুলো তুলে ধরলাম, তাতে কি মনে হচ্ছে যে সত্যিই কি শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছিল এটা কি বাস্তবেও কি এটাই হতে চলেছিল নাকি? অবশ্যই একটু কমেন্টস করে বলবেন বন্ধুরা। আর যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে রাখবে। আর ভিডিওটি একটু বড় হয়ে গেল, আর এটা আমার আজকে ফার্স্ট টাইম এইভাবে ভিডিও করছি, যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।